আসসালামু আলাইকুম, আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো মূলত আওয়ামী লীগের সাথে চীনের ঐতিহাসিক সম্পর্ক এবং ইউনূস সাহেবের চীন সফরের উদ্দেশ্য নিয়ে। তার আগে প্রথমে আমি বলতে চাই, গতকাল আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে লালমনিরহাটে লালমনিরহাট শহরেই একটা মুক্তিযুদ্ধের মুরাল আছে। জামাত শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সেই মুরালকে ঢেকে দিয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের এই ব্যাপারে কোনো বক্তব্য এবং এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে আমরা শুনি নাই। স্বাধীন বাংলাদেশে রাজাকারদের এই আস্ফালন অসহ্য। আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। আরেকটি অনুরোধ, আমার ভিডিও হয়তো অনেকেই দেখেন দেশে বিদেশে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে গত 8 মাস, প্রায় 8 মাস পর্যন্ত, 7.5 মাস পার হলো, বেশি 8 মাসই, আমাদের অনেক নেতা কর্মী সমর্থক যার পর নাই অমানবিক দুঃখ কষ্টে আছে। যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন, সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করার আবেদন করছি। সামনে ঈদ, লক্ষ লক্ষ আমাদের কর্মী সমর্থকের ঈদ হচ্ছে না, তারপরেও তাদের প্রতি যতটুকু সহানুভূতি সহযোগিতা করা যায় সেটা একটা আবেদন থাকলো সবার কাছে। দেখেন, বাংলাদেশের সাথে চীনের, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন চীনের সাথে সম্পর্কটা কেমন ছিল এবং কেমন আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই জানেন, হয়তো অনেকে ভুলে গেছেন, বা কেউ কেউ হয়তো জানেন না। আমি একটু কিছু কিছু বিষয়, সব তো আর বলা সম্ভব না, কিছু কিছু বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় চীন আমাদের বিরোধিতা করেছে, জাতিসংঘেও করেছে, এবং যেহেতু পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা মিত্র, সেজন্য তারা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায় নাই, কারণ সেখানে রাশিয়া যখন হুমকি দিয়েছে তখন আর তারা সাহস পায়নি। কিন্তু আমেরিকা কিন্তু আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গিয়েছে, জাতিসংঘে ভেটো দিয়েছে, পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, শেষ পর্যন্ত যখন রক্ষা হচ্ছে না নিজেরা 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছে। রাশিয়ার কারণে তাদের সেই তৎপরতা থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু দেখেন, সেই আমেরিকা যারা আমাদেরকে সরাসরি ক্রাশ করার জন্য আসছিল, সেই আমেরিকা কিন্তু 1972 সালের 4 এপ্রিল আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু চায়না আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। এমনকি পাকিস্তান, যার সাথে আমরা যুদ্ধ করলাম, যাদেরকে পরাজিত করলাম, তারাও আমাদেরকে 74 সালের 22শে ফেব্রুয়ারি স্বীকৃতি দিয়েছে, কিন্তু চায়না আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। চায়না স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 75-এর 15ই আগস্ট, তারা 75-এর 31শে আগস্ট স্বীকৃতি দিয়েছে। এবং
আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তারপরে গিয়ে অক্টোবরের 4 তারিখে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেকেই চায়নার সাথে সম্পর্ক করেছে, জিয়াউর রহমান করেছে, এরশাদ কিছু কিছু করেছে, এরশাদ মেইনলি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখেছে। তো 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসলো 96 সালে, তখন তো মানে গুছানোর পালা, বড় ধরনের মানে আউটবাউন্ড ইনিশিয়েটিভ নিবে সেরকম অতটা গুরুত্ব ছিল না। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর সেই নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। চীনের সাথে 2001 থেকে 2005 সাল পর্যন্ত যে জামাত বিএনপি সরকার ছিল, তাদের একটা ভুল তখন আমরা অবশ্য পত্রপত্রিকায় দেখেছি যে তারেক জিয়া বিশেষ কারণে তাইওয়ানের এমবেসি মিশন খোলার একটা অনুমতি দিয়েছে এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে যে ঘুষের বিনিময়ে, বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে তারেক রহমান তখন জানে যে চীনের সাথে এটা করলে চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, তারপরেও তাইওয়ানের মিশন খোলার জন্য এটার জন্য পরে যায় বন্ধ হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন চীন এগিয়ে আসলো, আমরাও এগিয়ে গেলাম। দেশের স্বার্থে, জনগণের উন্নয়নে আমরা আমাদের পিছনের রাগ ক্ষোভ, ওইটা আমাদের দলীয় রাগ ক্ষোভ বা আলাদা জাতীয় রাগ ক্ষোভ বা চাপা দিয়ে, কারণ চীন যখন উঠে আসলো অর্থনৈতিকভাবে, তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ শুরু করলো। দেখেন, আরেকটা কথা এখানে বলে রাখি, 1975 সালে চীনের মাথাপিছু আয় প্রায় $100। আমাদেরও মাথাপিছু আয় বঙ্গবন্ধু $100 করে রেখে গেছে, সমান সমান প্রায়। দেখুন, 1991 সালে চীনের জিডিপি ছিল মাত্র $400 বিলিয়ন, আমাদের থেকেও কম। আমরা এখন $460 বিলিয়ন, আমাদের থেকেও এখন অনেক কম। সেই চীন আর মাথাপিছু আয় ছিল $350। সেই চীন এখন অ্যাকচুয়ালি তারা নাম্বার 1 ইকোনমিক সুপার পাওয়ার, কারণ তাদের যে আয় ব্যয়ের হিসাব তাতে তারাই সবচেয়ে বড়। বাট জিডিপি কাগজে কলমে হলো $19 বিলিয়ন। আমেরিকা 1 নাম্বার, কিন্তু আমেরিকার জিডিপি থেকে আমেরিকার লোন আরো 130% বেশি। চায়নার সেটা নাই, অলমোস্ট জিরো। তো সেই হিসাবে ইকোনমিক্যালি ওরা বলে সুপার পাওয়ার নাম্বার 1 আমেরিকা, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সে আসে চায়না, বিকজ তার কোনো লোন নাই। $19 ট্রিলিয়ন ইকোনমি। তো এই যে একটা বড় জায়ান্ট একটা ইকোনমি হয়ে গেল, তাদের দেশের বাইরেও তারা বিনিয়োগ শুরু করলো, তাদের ইকোনমি তারা অনেক ওপেন করে দিল। যে সোশ্যালিজমের যেই ব্যারিয়ার ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসলো, পুরোপুরি না হলো অ্যাটলিস্ট 70-75% তারা ওপেন করলো, বিদেশি বিনিয়োগ নিল, নিজেরা বিনিয়োগ করা শুরু করলো। সো দে রাইজ লাইক এনিথিং। তো তখন মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে এঙ্গেজমেন্টে গেল, আমাদের অতীত চাপা দিয়ে। আমাদের দেশের উন্নয়ন করতে হবে, আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমেরিকা তো অনেক বড় বড় কথা বলে, কিন্তু একটা ব্রিজও আমাদের এখানে করে দেয় নাই। তারা করে হলো কোন জায়গায় ওই US এইড দিয়া কারে উস্কাইতে হবে, কারে নামাইতে হবে, কারে উস্কানি দিতে হবে, এই সমস্ত জায়গায় তারা বিনিয়োগ করে। আর তাদের কিছু ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, তারা এখানে তেল, গ্যাস, অমুক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, ভেরি বিগ অ্যামাউন্ট অবশ্যই। কিন্তু চায়না আবার তাদের নানান রকমের শর্ত থাকে, তাদেরও শর্ত থাকে, IMF ওয়ার্ল্ড ব্যাংকেরও শর্ত থাকে।
মানে কিন্তু চায়নার ব্যাপারটা অন্যরকম। চায়না বিজনেস, আমি বিনিয়োগ করব, এই আমার ইন্টারেস্ট রেট, এই 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 আমি দেব, আমাদের স্বার্থে, দেশের স্বার্থ রক্ষা করে যেভাবে হোক আমরা সেভাবে, মানে প্রধানমন্ত্রী সেইভাবে চায়নার সাথে এঙ্গেজমেন্টে গেছে। ওই পর্যন্তই গেছে যে চায়না এবং ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভারসাম্য রক্ষা করে চলতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো প্রথমে হলো রাজনৈতিক, তারপর হলো অর্থনৈতিক এবং বাণিজ্যিক। কিন্তু চায়নার সাথে শুধুই আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, নো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট। আর চায়নাও সেটা চায় না, সেটা করেও না। তো এইভাবেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে সেইভাবে এগিয়ে গেছে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে 2016 সালে এই শি জিনপিং বাংলাদেশে আসছে এবং ওই সময় প্রধানমন্ত্রীর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা হলো ওদের সারা পৃথিবীতে প্রায় 150টা দেশের উপরে তাদের ইনভেস্টমেন্ট আছে এই ইয়াতে, অর্গানাইজেশনের মাধ্যমে, এই পলিসির মাধ্যমে। 32টার উপরে আছে। সেখানে ইউরোপের বহু দেশ আছে, পর্তুগাল আছে, গ্রিস আছে, ইটালি ছিল, তারপরে এরা ছিল, আফ্রিকায় প্রচুর, সাউথ আমেরিকায় আছে, আর্জেন্টিনা আছে, বলিভিয়া আছে, মিডল ইস্টে সৌদি আরব, মিশর, আমিরাত, এশিয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব। ইন্ডিয়া নাই। ইন্ডিয়া নাই, তারপরেও কিন্তু আমরা, ইন্ডিয়া ভালো লাগলো কি লাগলো না, তার চেয়ে বড় কথা হলো আমার দেশের স্বার্থ এখানে আছে কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে গুরুত্ব দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সাইন করেছে এবং সেখানে কত ছিল, $40 বিলিয়ন এমইউ করা হয়েছে। যে অবকাঠামোতে শিল্প স্থাপনে এবং অন্যান্য ব্যবসায়িক স্থাপনায় হলো $14 বিলিয়ন, আর বাকিটা হলো অবকাঠামো উন্নয়নে। সেইটারই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। আমি আগে প্রোগ্রামে বলেছি যে 10ই জুলাই যে মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর করে আসছেন, অত্যন্ত সফল সফর, সেখানে যে এমইউ গুলো স্বাক্ষর করা হয়েছে, তারপরে আর কিছু বাকি নেই। ওইদিকে হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আর এদিকে সর্বশেষ সফর, আর কিছু বাকি নেই। এখন ইউনূস সাহেব যে এত হাইপ তুলে এত প্রচার করলো এই চায়না যাওয়াকে কেন্দ্র করে, উনি চায়না থেকে কি আনবেন? নতুন কি আছে? কিছুই নেই। উনি চায়নায় গিয়ে নতুন কি আনবেন? সবকিছু তো আগে সেট করা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এভরিথিং ইজ সেট। $40 বিলিয়ন সেই টাকা তো আমরা এখনো খরচ করতে পারি নাই। মাত্র $5 বিলিয়ন খরচ করেছি আমরা এই পর্যন্ত, পেরেছি মাত্র $5 বিলিয়ন। তো ইউনূস সাহেব এখন কি করবে? ওখান থেকে টাকা চাইবে। আগে তৈরি করা যেটা, এই যে মানুষকে যে ধোকাবাজি দেওয়া, ওদের তো টেন্ডেন্সি হলো যে মানুষকে ধোকাবাজি, যে বিরাট কিছু নিয়ে আসবে, এই করবে সেই করবে, কিছুই না, সব হলো ধোকাবাজি। হাইনান প্রদেশে গেছে এই যে BFA সম্মেলনে, এনজিওদের সম্মেলনে, সেখানে এত বিশাল মহান ব্যক্তিত্ব, বিশ্ববিখ্যাত, তারা ওখানে রিসিভ করছে। ওই হাইনান প্রদেশ হলো 34টা রাজ্যের মধ্যে, প্রভিন্সের মধ্যে সবচেয়ে ছোট। ওই প্রদেশের গভর্নরও আসেনি, আসছে 22 গভর্নর তাকে রিসিভ করার জন্য। এত মূল্যায়ন করেছেন ওনাকে, উনি এত বিখ্যাত। এবং এখানে কোনো চুক্তিও হবে না। অনেক কাঠখড় পরে শি জিনপিং এর সাথে দেখা করতে গেছে, তাহলে আমার তো মানিজ্য থাকে না। তাছাড়া আগের থেকে একটা পরিচিতি ছিল, চোখের লজ্জা আছে, একসময় করছে, নোবেল পেয়েছে, সব মিলাই একটা রিকোয়েস্ট করছে দেখা করার জন্য, যাচ্ছে।
আগে বলছিল 8 জন দেখা করবে, এখন আরো 5 জন বাড়াইছে রিকোয়েস্ট করে যে আমি সাথে কিছু লোক নিয়ে এসেছি, এরাও একটু থাকুক। এই হলো স্যাঁচরা মেয়েদের, এটা হলো ফকিন্নি স্বভাব। সবসময় মানে চাওয়ার একটা টেন্ডেন্সি, মানে খোঁজার একটা যে খোঁজে, আমাদের গ্রামের ভাষায় বলে খোঁজে, মানে চাওয়া আর কি, যেটা বলে খোঁজার একটা স্বভাব। তো সব কিছুর মধ্যে ওই বেজিং জায়গা যেতেছে। এই যে সফরগুলি করলো, 4টা সফর করলো, এই 4টা সফরে আমি দেখছি চিন্তা করে কমপক্ষে 50 কোটি টাকা খরচ হয়েছে দেশের। ওনার মেয়েকেও সাথে নিয়ে যায় প্রত্যেকবার। কি কারণে? ওনার মেয়ের পিছনে প্রতিবার অন্তত 1 কোটি টাকা খরচ হয়। এই যে টাকাগুলি, এই যে এই অসময় দেশটা তো রসাতলে অর্থনৈতিকভাবে গেলই, তো এখন যে রসাতলে যে 50 কোটি টাকা খরচ, তার তো ওনার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেউ আবার বলতে পারে যে প্রধানমন্ত্রী যখন গেছে, শেখ রেহানাও তো তার সাথে গেছে, বা মাঝে মাঝে পুতুলকেও দেখছি। কোনোটাই রাষ্ট্রীয় খরচ ছিল না, সবই তাদের ব্যক্তিগত খরচে গেছে। সাথে ছিল প্রধানমন্ত্রী সহযোগিতা করার জন্য। তো ইউনূস সাহেবের তো টাকার অভাব নাই। বুঝলাম যে তার একজন সহযোগীর দরকার, তার তো কি লামিয়া না কে আছে, তার তো কি তা জানে নাকি, বান্ধবী না কর্মচারী না কি ছিল আগে, এখন তো সবসময় একদম জোর হয়ে গেছে আর কি, মানিক জোর হয়ে গেছে। যাই হোক, তো উনি তো ছিল। তারপরে তো মেয়েরে নিবে, নেই, অসুবিধা নেই, ওনার তো লাখ কোটি টাকা আছে, তো ওনার পকেটে পয়সা খরচ করে নেই, উনি ডিক্লেয়ার দিক যে আমার নিজের ব্যক্তিগত বা ওর ব্যক্তিগত খরচ হয়ে গেছে, তাহলে তার কোনো সমস্যা থাকে না। 10 জন নেই সাথে, সমস্যা কি? তো রাষ্ট্রীয় খরচ করে এই যেসব কথা বলার জন্য, যেসব এই সেমিনার, উনি হলো একটা টকেটিভ লোক, কথা বলতে পছন্দ করে। যেখানে যায়, যেখানে যাবে, যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে দৌড়ে সেখানে চলে যাবে, আর অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং এটাই তার ব্যবসা, কথা বলাই তার ব্যবসা। তো দেশের জন্য 2 পয়সা তো আনতে পারলোই না, যেগুলো দেওয়ার ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। বলে কি অদ্ভুত। দেখেন, একটা জিনিস বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চায়নার সাথে এঙ্গেজমেন্টে, ওয়াইড এঙ্গেজমেন্টে গেল, এই যে তারা, এই ইউনূস সাহেবরা, তার সাথে যারা আছে এখন, এই অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, এই টাউট গভর্নর এহসান মনসুর, এই তৌহিদ হোসেন উপদেষ্টা, এই হুমায়ুন কবির, এরকম অনেক, এই যত সুশীল আছে যারা আমেরিকার ওই ইউএসএইডের টাকা নিয়ে এখানে তাদের সবকিছু চলে, এরা প্রত্যেকে তখন বাধা দিয়েছে, প্রত্যেকে তখন সমালোচনা করছে শেখ হাসিনা ইজ গোয়িং টু মাচ, এই শ্রীলঙ্কার ফাঁদে পড়বে, এই দেশটারে ফাঁদে ফেলাইতেছে, মানে যা ইচ্ছা তা। আর ওই ঠিক একই লোকগুলি, এই এক্সিস অফ এভিল যাকে বলে, দিস আর অল গ্যাং, এরা সব এখন চায়নার স্তুতি করতে করতে মানে মুখে ফেনা হয়ে যাচ্ছে। এখন আমেরিকাকে ভুলে গেছে, এখন হলো চায়না। 2 দিন আগে কি বলছে, পত্রিকা ঘাটলেই আছে, এরা চায়নার সম্পর্কে কত আজে বাজে কথা বলছে, কারণ আমেরিকা পয়সায় চলে। এখন ইউএসএইড বন্ধ করে দিছে ট্রাম্প, আসা বন্ধ হয়ে গেছে, টাকা আসা বন্ধ হয়ে গেছে, এখন সব চায়নার পিছনে লাগছে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য যে যারা মিথ্যা প্রপাগান্ডা করে, তারা অত্যন্ত চড়া গলায় করে, তাদের কথাগুলো বেশি শোনা যায়, মানুষ তাদের কথাগুলো বেশি শুনে। আমাদের দলের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরও এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত। লোক তো আমাদের বেশি, ওদের তো কয়জন পেউ 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 করে, সব দিকে লোক আমাদের বেশি, দেশে বিদেশ সব জায়গায়। তা আমরা সেগুলি প্রপার ইউটিলাইজ করতে পারতেছি না, তাদেরকে জাগিয়ে তুলতে পারতেছি না, তাদেরকে বলার স্পেস দিচ্ছি না, করার স্পেস দিচ্ছি না। এগুলো আমাদের মাথায় নিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। সব এক না, একটা লোক একবার ঢুকলো, সারা জীবন সেই কাজই করলো, দ্যাট হ্যাজ টু বি ড্রপড, দ্যাট আইডিয়া হ্যাজ টু বি ড্রপড। প্রত্যেককে সুযোগ দিতে হবে, সুযোগের স্পেস দিতে হবে।
একজন ঢুকলো তো সারা জীবন আমৃত্যু হয়, মন্ত্রী থাকবে, না এমপি থাকবে, না সে দলের ওই প্রেসিডিয়াম মেম্বার থাকবে, না সে একটা কিছু থাকবে সারা জীবন। বা এক গ্রুপ আছে বুদ্ধিজীবী, আমরা এদেরকেই দেখবো, আর কাউকে স্পেস দেব না। আমাদের এই আইডিয়াগুলি চেঞ্জ করতে হবে, দরকার হলে 10টা গ্রুপ করতে হবে, আরো স্পেস দিতে হবে। যারা মন্ত্রিসভায় যায় তারা তো কেউ এক্সপার্ট না, 99% এক্সপার্ট না। তা এক্সপার্ট না যখন ইচ্ছি, তাই আমি 5 বছর পরে এক্সপার্ট হয়েছে, তো দরকার কি আমি আবার 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 আরেকটা স্পেস দিই। লিডারশিপ বাড়লো, একজন একটা জেলার সভাপতি হলো তো একদম সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকলো সভাপতি, সেক্রেটারি। দিস ম্যানার হ্যাজ টু বি চেঞ্জড। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছি। তো এখন আমার কথা হচ্ছে যে ইউনূস সাহেব যে গেল এত মানে দঙ্গা বাজিয়ে, সে তো বড় ধরনের, ঘোড়ার ডিমের চেয়ে বড় কি আছে? হাতির ডিম। হাতির ডিম তো হয় না, হাতির ডিম নিয়ে আসবে উনি। আর আমাদের ওই যেসব পেমেন্টগুলি আটকা ছিল, এই উনি এই টার্মোয়েলের কারণে, এই সরকার পরিবর্তনের কারণে সেখান থেকে কিছু প্রজেক্ট আছে অনগোয়িং, সেখান থেকে কিছু পয়সা ছাড়বে। এই তো দেখেন, আসার পরে আমি আবার প্রোগ্রাম তো ওনাকে এই চীন সফর, ঐতিহাসিক, হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধুর ছিল ঐতিহাসিক চীন ভ্রমণের গল্প পড়লে শিহরিত হই, মুগ্ধ হই। ওনারটাও আমরা পড়বো, শোনাবো আমি আপনাদেরকে, আরো আছে তারাও শোনাবে। তো যাই হোক, আমরা এখন মিথ্যাবাদীর, জোর চোর ভণ্ডদের খপ্পরে পড়েছি। আশা করি আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করবে, এবং দেশে বিদেশে আমাদের বন্ধুরা সেই প্রক্রিয়ায় কাজ চলতেছে। ওই ট্রাম্প এই শুভেচ্ছা বাণী পাঠাইছে, এই জন্য পুলকিত হওয়ার কিছু নাই। ইটস আ ম্যানার। ইয়েও পাঠাইছে, নরেন্দ্র মোদীও পাঠিয়েছে। সো পুলকিত হওয়ার কিছু নাই। কিছু কিছু অলরেডি অ্যাডভার্টাইজ করতেছে, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, আমাদেরকে গ্রহণ করছে। তো তোমরা যে এতদিন পর্যন্ত অবৈধ ছিল, তাহলে স্বীকার করলাম যে এতদিন আমরা অবৈধ ছিলাম, আর আমাদেরকে বৈধতা দিয়েছে। এইগুলো নর্মস। যেহেতু কূটনৈতিক রিলেশনটা আছে, এটা একটা নর্মস। একজনের জাতীয় দিবসে, একজনের কোনো বড় অনুষ্ঠানে, রাষ্ট্রীয়, এতে শুভেচ্ছা জানানোর, গ্রিটিংস দেওয়া, এটা নর্মসের মধ্যে পড়ে, এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর এটা যদি পুলকিত হয় তাহলে আরো ভালো, যে বুঝলো। কারণ রাগ আছে, ক্ষোভ আছে, বা প্রতিপক্ষ, এটা ভাবলে কিছুটা সতর্কতা থাকবে। আর যদি মনে করে যে না, তারা বন্ধু হয়ে গেছে, তাহলে তার কোনো প্রিপারেশনের দরকার নেই, আরো ভালো হবে, মাইকটা আরো পোক্তভাবে খাবে যখন দেওয়া হবে। সো আমরা ওয়েট করি সে মাইকটা কখন খায়। খুব বেশি দিন যাবে না ইনশাল্লাহ, আশা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।